আসসালামু আলাইকুম। টেনশন অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর চতুর্থ পার্টে সবাইকে স্বাগতম। আশা করছি আহ, আগের পরবর্তীগুলো আগের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে। তো তারই ধারাবাহিকতায় এই পার্টটা আমরা শুরু করব। তো এখানে আমরা উদাহরণ 48 থেকে শুরু করি। দেখো, এটা নাম্বারিংটা আগেই বলেছি, এটা একটু কষ্ট করে নিতে হবে। কারণ এটা তোমাদের নতুন বইয়ের সাথে আমার নাও মিলতে পারে। তাহলে সমস্যা নেই, আমরা শুরু করি। তাহলে দেখাও যে এ পি এবং বি কিউ টেন্সর দ্বয়ের বহিষ্ঠ গুণনের সংকোচন একটি অপরিবর্তক। তাহলে আমাদের এখানে দুটো টেন্সর আছে, একটা কন্টাভেরিয়েন্ট টেন্সর এবং কোভেরিয়েন্ট টেন্সর। এই টেন্সর দুটোর বহিষ্ঠ গুণ করতে হবে, তারপরে সংকোচন করতে হবে। যদি করি তাহলে আমরা কি পাবো? অপরিবর্তক পাবো। এখানে টেন্সর সম্পর্কে তোমাদের সমস্যা হওয়ার কথা না, যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসছো। এখন বহিষ্ঠ গুণ এবং সংকোচন এটাও আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করছি। তো বহিষ্ঠ গুণন মানে আমাদের সাধারণ গুণন, যেমন এ একটা ভেক্টর এবং বি আর একটা ভেক্টর, টেন্সর। তাহলে এদের সাধারণ গুণন হবে আমরা সাধারণ নর্মালি যেভাবে গুণ করি, এটা আমাদের বহিষ্ঠ গুণন। এখন সংকোচন মানে হলো যে একটা টেন্সরের কন্টাভেরিয়েন্ট সূচকের সাথে আরেকটা ভেক্টর, মনে করো বি কিউ, তো এইটা পরস্পর আমরা কি করব, মানে পি এর পরিবর্তে কিউ বা কিউ এর পরিবর্তে পি লিখে দিলে যে আমরা টেন্সর পাবো সেটাই হলো ওই টেন্সর দ্বয়ের সংকোচন। তাহলে এই জিনিসটা বুঝলাম। এখন অপরিবর্তক বিষয়টা কি? এটা হলো যদি একটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি, যেখানে এটা হলো এই স্থানাঙ্ক ব্যবস্থা একটা ফাংশন ফাই, এবং আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা হতে পারে বেলনাকার বা সিলিন্ড্রিক্যাল, এটার একটা ফাংশন হলো ফাই বার। তাহলে ফাই বার ইকুয়াল যদি ফাই হয়, তাহলে এই ফাইকে আমরা বলবো একটি অপরিবর্তক। তাহলে প্রথমত আমরা কি করব, দুটো টেনসর লিখবো, রূপান্তরের সূত্র লিখবো এবং এদের বহিষ্ঠকরণ করব, সংকোচন করব। পরে দেখবো এই জিনিসটা আসছে ফাই ইকুয়াল ফাই বার, এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারছি। তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা অপরিবর্তক। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের আছে কি, এখানে খেয়াল করো, আমাদের এখানে আছে এখানে আছে হলো এ পি, একটা কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর। তাহলে এটার অনুরূপ ভেক্টরটা কি হবে? আমাদের এ পি এর পরিবর্তে আমরা লিখবো আই, কারণ পি এর প্রতিসম হলো আই। যেহেতু ভেক্টর, তাহলে এ বার ইজ ইকুয়াল, যেহেতু আমাদের এ কোয়ান্টাভেরিয়েন্টের উপর বারটা আছে, মানে উপরে উপরে পাওয়ারের সাথে ভার আছে, তাহলে আমরা উপরে এখানে কি লিখবো? এখানে লিখবো আই বার, এবং আই এর প্রতিসম হলো পি, তাহলে এখানে আমরা লিখবো পি, এবং আমাদের যে টেন্সরটা ছিল এপি, তাহলে এই টেন্সরটা আমরা এখানে লিখবো। তাহলে এটা হলো আমাদের রূপান্তর সূত্র, এটা হলো আমরা 1 নং লিখবো। সেম ভাবে আমরা বি কিউ এর আমরা অনুরূপ ভেক্টরটা বের করবো, বি কিউ টেন্সরের অনুরূপ ভেক্টরটা বের করবো। তাহলে এটা কি হবে? কিউ যেহেতু, তাহলে এখানে হবে কিউ এর অনুরূপ হলো জে ভেক্টর, যেহেতু বার, এটাকে আমরা লিখবো, যেহেতু এটা নিচে আছে, তাহলে ডেল এক্স জে বার, এটার অনুরূপ হলো ডেল এক্স কিউ, আর এখানে আমাদের টেন্সরটা হলো বি কিউ। ঠিক আছে, এটা হলো আমাদের 2 নম্বর টেন্সর, মানে 2 নং ইকুয়েশন। এখন আমরা এটাই লিখেছি, কিন্তু এখানে 1 নং 2 নং। এখন আমাদের কাজ কি? বহিষ্ঠ গুণ করা। বহিষ্ঠ গুণ করবো, 1 নং এর সাথে 2 নং গুণ করে দিব। গুণের নিয়ম হলো বাম পাশের সাথে বাম পাশে গুণ, এবং ডান পাশের গুলোর সাথে আমরা ডান পাশে গুণ করব। তাহলে দেখো, এখানে আমরা তাই করেছি, এই বাম পাশের সাথে আমরা বাম পাশে গুণ করেছি এবং ডান পাশের সাথে ডান পাশে গুণ করে দিচ্ছি। এখন আমরা কি করব? সংকোচন করব। তাহলে আমাদের ডান পাশে যেহেতু আই এবং জে রয়েছে, এই যে আই এবং জে রয়েছে, তাহলে আই ইজ ইকুয়াল জে আমরা বসাবো।
অর্থাৎ জের পরিবর্তে আমরা আইটা বসাবো। তাহলে এখানে দেখো জের পরিবর্তে আইটা বসিয়েছি, এখানেও আমরা আই জায়গায় ছিল, কিন্তু এইখানে যে আই ছিল দেখো, এইখানে আই জে ছিল, এখানে জে এর পরিবর্তে আমরা আই বসিয়ে দিয়েছি। এটা এবং এটা কিন্তু কাটাকাটি আমরা করতে পারি। এখন কাটাকাটি করার পরে আমাদের কি থাকে খেয়াল করো, তাহলে দেখো এখানে মুছে দিই, কাটাকাটি করার পরে কি থাকে, এখন এটা এবং এটা কাটাকাটি চলে গেল, তাহলে থাকে কত ডেল এক্স কিউ উপরে, আর এখানে থাকে ডেল এক্স পি, এখানে থাকে এ পি এবং এখানে হলো বি কিউ। এখন আমরা জানি যেহেতু আমরা আই এর পরিবর্তে মানে জে এর পরিবর্তে আই লিখছি, এখন এটার অনুরূপটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়। তাহলে জে এর অনুরূপ হলো কিউ এবং আই এর অনুরূপ হলো পি, তাহলে আমাদের কিউ এর পরিবর্তেও কিন্তু কি করতে হবে, পিটা বসায় দিতে হবে। তাহলে আমরা যদি তাই করি, তাহলে ডেল এক্স কিউ এর পরিবর্তে পি, এখানে ডেল এক্স পি, এখানে এ পি, এখানে কি হবে বিপি। তাহলে এটা কাটা চলে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি এপি, এখানে হলো বিপি। তাহলে আমাদের এ সাইডে কি ছিল, এ সাইডে ছিল এ আই বার, এখানে হলো বি আই বার। তাহলে খেয়াল করো এখানে আমাদের সেম জিনিসটা আছে, শুধু এখানে বার আছে এবং ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এটা একটা অপরিবর্তক, অর্থাৎ এপি এবং বিপি এটা কিন্তু একটা অপরিবর্তক। এখন আমরা বিপির পরিবর্তে আমরা কিউ বলতে পারি, বি কিউ বলতে পারি। সুতরাং কি দাঁড়ালো যে এপি বিপি অর্থাৎ এপি ও বিকিউ টেন্সরদের বহিঃস্থ গুণন সংকোচন, বহিঃস্থ গুণনের সংকোচন এটা কি হবে, এটা অবশ্যই একটা কি হবে, অপরিবর্তক হবে। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা দেখব। আমরা পরবর্তী অঙ্কটা দেখি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছরই আমাদের অঙ্কটা আসে। আচ্ছা খেয়াল করো এখানে আমাদের মূলত অঙ্কটা, আমরা একটু সরিয়ে নিই। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের মতামতের উপরে আমাদের আসলে পরবর্তী ভিডিওগুলো নির্ভর করছে। সরি এটা সেন্টলি না, মাঝে মধ্যে অনেক সমস্যা করে, একটু ওকে। তাহলে আমাদের এই যে অঙ্কটা আমরা এখন এটা করব ইনশাল্লাহ। তাহলে আমরা প্রশ্নটা একটু যদি পড়ি, তাহলে খেয়াল করো এখানে কি বলা আছে, যে যদি কোনো যদি যদি কোনো কোভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ আয়তকার স্থানাঙ্কে 2x - z x² - y yz হয়, তবে বেলনাকার স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশসমূহ বের করতে হবে। অর্থাৎ আমাদের আয়তকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টের অংশসমূহ দেওয়া আছে, আমাদের কি করতে হবে, বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টের অংশসমূহ বের করতে হবে। অর্থাৎ আমাদের দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা বিদ্যমান, একটা হলো আয়তকার স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্ক। তাহলে প্রথমে একটা কাজ করব, এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক লিখে ফেলবো। আমরা জানি যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক xyz, বেলনাকার স্থানাঙ্ক রো ফাই জেড, এবং এদের মধ্যে সম্পর্কটা হলো x ইকুয়াল রো কস ফাই, y ইকুয়াল রো সাইন ফাই এবং z ইকুয়াল জেড। এখন আমাদের যেহেতু আয়তকার স্থানাঙ্কের কোভেরিয়েন্টের মানগুলো দেওয়া আছে, অংশসমূহের মান দেওয়া আছে, আমরা ধরে নিই যে
আয়তকার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের কোভেরিয়েন্টের অংশসমূহ হলো a1, a2 এবং a3। তাহলে আমরা a1 কি লিখতে পারি 2x - z লিখেছি। x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। x মানে হলো রো cos phi, আর z ইকুয়াল হলো কত, এখানে z, যেটা কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমাদের দাঁড়ালো যে 2 রো cos phi মাইনাস z। পরবর্তীতে এটা হলো x স্কয়ার y, তাহলে x স্কয়ার y এটা হলো আমাদের কি a2। তাহলে a2 ইজ ইকুয়াল, তাহলে a2 ইজ ইকুয়াল হলো x স্কয়ার ইনটু y। x স্কয়ারের মান এখানে খেয়াল করো যে রো স্কয়ার cos স্কয়ার phi লিখেছি, ইনটু ইনটু লিখেছি, এবং y এর মান, y মানে হলো রো sin phi লিখেছি। এখন রো এবং রো স্কয়ার গুণ করলে রো কিউব। এখন sin phi আছে, এখানে cos স্কয়ার phi আছে, তাহলে আমরা সাইনটা আগে লিখবো, cos টা পরে লিখবো। তাহলে sin phi লিখেছি, আর এখানে কি cos স্কয়ার phi লিখেছি। পরবর্তীতে yz এটা আমাদের কি হবে, y3 হবে। y এর মানটা বসিয়ে দিয়েছি, y মানে হলো রো sin phi, আর এখানে আছে কি z, z এর মান তো z। এখন এটা আমরা যদি গুণ করি তাহলে রো z sin phi। এখন আমরা করব কি, যে আমরা বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে যে আমাদের কোভেরিয়েন্টের অংশসমূহ কি হবে সেটা আমরা লিখে নেব। তাহলে ধরি যে আমাদের বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের কোভেরিয়েন্টের অংশসমূহ হলো a1 বার, a2 বার এবং এখানে a3 বার। যদি তাই হয় তাহলে আমরা রূপান্তরের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, তাহলে আমরা রূপান্তরের সূত্র অনুযায়ী লিখতে পারি, দেখো, তাহলে আমরা রূপান্তরের সূত্র অনুযায়ী কি লিখতে পারি। তাহলে আমরা জানি যে ai ইজ ইকুয়াল, ai বার ইজ ইকুয়াল, যেহেতু আমাদের কি ai বার আছে এখানে, তাহলে আমাদের এটা কি নিচে, তাহলে আমরা ডেল এক্স আই লিখবো। কি লিখবো, ডেল এক্স আই। আর আই এর প্রতিসম হলো কি পি, তাহলে ডেল এক্স পি উপরে চলে যাবে এবং আমাদের টেনসরটা লিখতে হবে। এখানে না বুঝার কোনো বিষয় না, আসলে এটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করছি, অর্থাৎ প্রতিটি অঙ্কে আমরা ইউজ করছি। এখানে দেখো আই এবং পি এটার মান কিন্তু 1,2,3, অর্থাৎ 1, 2, 3 পর্যন্ত। কারণ আমাদের স্থানাঙ্ক কয়টা, স্থানাঙ্ক হলো 3টা, এক্স ওয়াই জেড 3টা, সেজন্য আমাদের 3 পর্যন্ত, 4টা হলে 4 পর্যন্ত হতো। ঠিক আছে, তাহলে আমরা ওকে, তাহলে এখন আমরা দেখি এখানে খেয়াল করো x1, x2, x3, এটা মানে কি, x1 মানে হলো x, x2 মানে হলো y, x3 মানে হলো z। সেম ভাবে যদি আমরা বার বিবেচনা করতাম তাহলে এটার মান হইতো, আমাদের কি স্থানাঙ্ক ছিল, রো ফাই এবং কি জেড বলি বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখন এটা আমাদের সাধারণ আকারটা লিখেছি, কিন্তু এখন আমাদের বের করতে হবে মূলত কিন্তু a1 বার। তাহলে a1 বারটা কিভাবে পেতে পারি আমরা, এখানে খেয়াল করো আয়ের পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু আমরা a1 বারটা পাচ্ছি। তাহলে আমরা এই 1 নং ইকুয়েশনে আমরা কি করব, আয়ের মানটা 1 বসিয়ে দেব, বসিয়ে দিয়েছি। দেখো আয়ের পরিবর্তে যদি 1 বসাই তাহলে a1 আসবে, এখানে এই যে আয়ের পরিবর্তে 1, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, তাহলে এখানে খেয়াল করো যে আমাদের এখানে 1 হয়ে গেছে, আর এখানে পি ছিল, পি রয়েছে। এখন পির মানও কিন্তু 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 3টা মান। এখন আমাদের পির মানটা চেঞ্জ করতে হবে। তাহলে পির মান প্রথমে আমরা কত বসাবো, 1 বসাবো, তারপরে কত হবে, 2 হবে, তারপরে হবে 3। তাহলে খেয়াল করো, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, পরবর্তী স্লাইডে এটা দেখবো। দেখো, আচ্ছা, তাহলে দেখো এখানে
তাহলে আমরা প্রথমে পি এর মান কত বসাবো? পি এর মান বসাবো 1, দেখো এখানে 1, এখানে 1, তারপরে পি এর মান কত 2, আবার 2 বসাবো, তারপরে পি এর মান কত বসাবো 3, তাহলে এখানে হবে। এখন এই a1 এটা কিন্তু আমরা এটার বাইরে রাখছি, তারপরে x1 মানে হলো x, x2 মানে হলো y, x3 মানে হলো z। এখন আমরা কি করব, a1 এর মানটা বসিয়ে দিয়েছি এখানে, তাহলে a1 এর মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি, এবং এখানে ছিল হলো দেখো x ছিল, এই যে x ছিল, এখানে ছিল হলো x, তাহলে আমরা ডেল ডেল রো x এর মানটা বসিয়েছি, প্লাস প্লাস লিখেছি। এখন a2 এর মানটা আমরা বসিয়েছি আগের অঙ্কে, আগের পেজে দেখো। এখন ডেল ডেল রো জায়গায় আছে, এখন y এর মান রো সাইন থিটা, সরি সাইন ফাই, a3 জায়গায় আমরা মানটা বসিয়ে দিয়েছি, ডেল ডেল রো লিখেছি, এবং জেটের জায়গায় আমরা জেটের মানটা বসিয়ে দিয়েছি। এখন এটা তোমরা এখানে লিখবে, বইয়ের মধ্যে অন্যভাবে আছে, তোমাদের বোঝার জন্য এটাই হলো সবচেয়ে ভালো পদ্ধতি। এটা আমরা এখানে রাখবো। এখন রোর সাপেক্ষে আমাদের এটুকুকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরণ, কিন্তু যেহেতু আমাদের ডেটা দ্বারা কি বোঝায়, আংশিক অন্তরণ বোঝায়, তাহলে এই রো বাদে বাকিগুলা কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে এই যে আমরা কনস্ট্যান্টটা লিখে নিয়েছি। এখন রোর সাপেক্ষে রো ডিফারেন্সিয়েশন কত হয়, রো এর সাপেক্ষে রো এর ডিফারেন্সিয়েশন হলো 1 হয়েছে, তাহলে আমরা এখানে 1 হয়েছে, প্লাস এখন এটা যা আছে আমরা সেটা লিখে দিয়েছি। এখন সেম ভাবে রো এর সাপেক্ষে এটুকু ডিফারেন্সিয়েশন আমরা করব, কত হয় সাইড ফাই, কেননা রো এর সাপেক্ষে রো হলো 1, এটা হলো কনস্ট্যান্ট, সাইড ফাই হলো কনস্ট্যান্ট, সেটা সামনে রেখে বলছে। এখন দেখো রো এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন কত, 0, তাহলে এই পুরোটুকু মানে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, কারণ এটা গুণাকার আছে। পরবর্তীতে এখন এটা আমরা গুণ করে দিয়েছি, গুণ না করলেও এখানে যদি 0 বাদ দেওয়া লেখা, তাও কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যেত, শুধু এই সাইন সাইড আমরা গুণ করে দেবো শর্টকাট, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রথম মানে বেরোনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে প্রথম কোভেরিয়েন্টের অংশের মান। এখন আমরা কি করব, a2 বারের মানটা বের করব, a2 বার, ওকে, সেম প্রসেস, সেম ভাবে করব, খেয়াল করো। এখন কি করবো, তাহলে a2 বার যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের i সমান সমান কত বসাতে হবে, 2 বসাতে হবে 1 নং সমীকরণে। তাহলে এখানে 2 বসাইলাম, এখানেও সেম 2 হইলো। এখন p এর মানটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে p এর মানটা প্রথমে কত বসাবো 1, তাহলে এখানে 1 হয়ে গেছে, এখানে 2 বসাইলাম, এখন 3, এখানে 3 বসাইলাম, ওকে। এখন x বার মানে কত, x বার মানে হলো x, এই 1টা আমরা এখানে রাখছি, মানে এটা বাইরে রাখছি। এখন x2 মানে হলো, x2 মানে কিন্তু y, x3 মানে হলো z। আচ্ছা, এখন x3 মানে হলো z। আচ্ছা, এখন a1 এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিয়েছি, x এর জায়গায় মানটা বসিয়েছি, মানে সবটুকু মধ্যে আমরা মানটা বসিয়েছি। এখন আমরা কি করব, অন্তরীকরণ করব। দেখো খেয়াল করো এখানে ভালো করে, এটা আমাদের এটা যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি, গুণ আছে বা সেটা গুণ লিখেছি। এখন ফাই এর সাপেক্ষে রো কস ফাই, এটা আমাদের কি করতে হবে, আংশিক অন্তরণ করতে হবে। তাহলে দেখো রো কিন্তু কনস্ট্যান্ট এখানে, কারণ আমাদের ফাই এর সাপেক্ষে করছি, কার সাপেক্ষে করছি, এখানে দেখো ফাই এর সাপেক্ষে করছি, রো কস ফাই। তাহলে এই রোটা কি, এই রোটা কিন্তু কনস্ট্যান্ট সামনে আসবে, কস ফাই, ফাই সাপেক্ষে কস ফাই এর অন্তর্গত হলো মাইনাস সাইন ফাই, এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি। সেম ভাবে এটা যেরকম আছে আমরা এখানে সেরকমই লিখেছি, এবং ফাই সাপেক্ষে রো সাইন ফাই হবে রো কস ফাই। এখন আমরা এটা গুণ করে দিয়েছি, এটার সাথে এই দুইটা পদ গুণাকার আছে, আমরা গুণ করে দিয়েছি। এখন এটার সাথে এই পুরোটা করব, রো কিউবের সাথে রো গুণ করলে রো টু দি পাওয়ার 4, সাইন ফাই কস স্কয়ার ফাই গুণ করলে কস কিউব ফাই। তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার। এখন পরবর্তীতে আমাদের আই সমান সমান কি বসাবো, 3 বসাবো, একেবারে সেম পদ্ধতি। দেখো এখানে এটা একটু সহজ হবে আরো, আমরা এখান থেকে একটু দেখি। তাহলে a1 এর মান আমরা বসিয়ে দিয়েছি, a2 এর মান এখানে আমরা বসিয়ে দিয়েছি,
এখন এই যে এখানে একটু খেয়াল করো, এক্স বার 3 এটা মানে কত? এটা মানে কিন্তু জেড। ভালো করে খেয়াল করো, এটা মানে কিন্তু জেড, আমরা আগে লিখেছি এটা। তাহলে আমরা এই যে জেড বসিয়ে দিচ্ছি প্রতিটা জেড। এখন আমরা মান বসেছি, তো জেড এর সাপেক্ষে যদি আমরা এটার অন্তরীকরণ করি, এখানে কিন্তু জেড নাই, তাহলে এটা পুরোটুকু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিমেনশন হয়ে যাবে কি 0। সেম ভাবে এখানেও কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এখন এ কিউব, এটা এ কিউব হলো কিভাবে? এটা হলো এরকম ভাবে, এই দেখো এখানে ডেল জেড বাই ডেল জেড কাটাকাটি করলে 1 হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের শুধু এ কিউব, এ কিউবের মান কত? রো জেড সাইন ফাই। এটা আমাদের এ কিউব বারের মান। তাহলে এই তিনটা হলো আমাদের কি, এ ওয়ান এর মান, এ ওয়ান বারের মান পেয়েছি, এ টু বারের মান পেয়েছি, এ থ্রি বারের মান পেয়েছি। এটাই এই তিনটা মানই হলো আমাদের কি, বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে কোভেরিয়েন্টের অংশসমূহের মান। তাহলে পরবর্তী অঙ্কটা দেখব। তাহলে এখানে আমাদের বলা আছে যে আয়তকার কার্টেসীয় স্থানাঙ্কে কোনো কোভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ যদি এটা হয়, তাহলে গোলীয় স্থানাঙ্কের ক্ষেত্রে কোভেরিয়েন্টের অংশসমূহ নির্ণয় করো। দেখো এটা অনেকবার বোর্ডে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে কি করব, যেহেতু আয়তকার আর কি গোলীয় স্থানাঙ্কের কথা বিবেচনা করা আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক লিখে নিই। আয়তকার স্থানাঙ্ক এবং গোলীয় স্থানাঙ্ক আর থিটা ফাই এর মধ্যে সম্পর্ক হলো এক্স ইকুয়াল আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন, এবং জেড ইকুয়াল হলো আর কস থিটা। এখন যদি আয়তকার কার্টেসীয় স্থানাঙ্কের মান আমরা ধরে নিলাম a1 a2 এবং কি a3, তাহলে এই যে আমাদের দেখো উপরে এই মানগুলো দেওয়া আছে, এটা মূলত লেখে এর মান, এটা হলো এক্স ওয়াই মানটা হলো a1 এর মান। কারণ বলাই আছে যে আয়তকার কার্টেসীয় স্থানাঙ্কের কোঅর্ডিনেট হচ্ছে সব, এটা ধরে নিলাম a1 a2 a3। তাহলে এটা a1 মানে হলো কত, এক্স ওয়াই। এখানে খেয়াল করো, এই যে a1 মানে কিন্তু আমরা এক্স ওয়াই তে লিখেছি। এখন এক্স এর মান মানে কি, আর সাইন থিটা কস ফাই লিখেছি, এবং কস ওয়াই মানে হলো কি, আর সাইন থিটা সাইন ফাই। তাহলে আর আর গুণ করলে আর স্কোয়ার, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার, কস ফাই এবং সাইন ফাই, এটার মধ্যে সাইনটা আমরা আগে লিখবো, কারণ আমরা সাইন এবং কসের মধ্যে সাইনটা আগে থাকে, এবং কস ফাই এর আগে পরে কোনো বিষয় না, আসলে ক্রোনোলজি মেলানোর জন্য আমরা এই বিষয়টা মেনটেন করছি। আচ্ছা, তারপরে বর্তীতে দেখো, তাহলে এ টুর মান কত হবে, 2y মাইনাস, এ টু মানে হলো 2y মাইনাস, সেম ভাবে আমরা মানটা বসিয়ে দিয়েছি, y এর মান হলো কত, আর সাইন থিটা সাইন ফাই, তাহলে 2 আর সাইন থিটা সাইন ফাই মাইনাস z মানে হলো আর cos থিটা, আর স্কয়ার cos স্কয়ার থিটা। এখানে কিছু করা যাবে না, এটা আমরা এমনি রেখে দিচ্ছি। তারপরে পরিবর্তিত a3 এর মানটা কত হবে, xz, এটা দেওয়া আছে। x এর মান আর সাইন থিটা cos ফাই, আর z এর মান আর cos থিটা, তাহলে কি হবে, আর আর গুণ করলে আর স্কয়ার, এখানে সাইন থিটা আর এখানে আছে কি cos থিটা, তাহলে সাইন থিটা cos থিটা, আর এখানে আছে cos ফাই, এই যে cos ফাই। ঠিক আছে, তাহলে পরবর্তীতে এখন আমরা কি করব, যে গোলীয় স্থানাঙ্কের কোঅর্ডিনেট অংশসমূহ ধরে নিলাম, যে a1 বার a2 বার a3 বার, যেহেতু আমরা a1 a2 a3 দিয়েছি, ভিন্ন একটা স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের বার দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা রূপান্তরের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, রূপান্তরের সূত্র অনুযায়ী সাধারণভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে কিরকম হবে, যেহেতু আমাদের কোভেরিয়েন্ট, তাহলে আমরা এ আই বার ইজ ইকুয়াল কি লিখবো, যেহেতু নিচে তাহলে ডেল এক্স আই বার ইজ ইকুয়াল কত, ডেল এক্স, এটা অনুরূপ কত পি, তাহলে আমরা লিখবো এখানে ভেক্টরটা এ পি। তাহলে এটাই হলো আমাদের কি রূপান্তরের সূত্র, যেখানে আই কমা পি এর মান কিন্তু হবে 1 2 এবং 3, তিনটা মান, কেননা আমাদের স্থানাঙ্ক কত, স্থানাঙ্কটা হলো আর থিটা ফাই আর হলো এক্স ওয়াই জেড, যেটা হলো 3 মাত্রার স্থানাঙ্ক, সেজন্য আমাদের 3 পর্যন্ত মানটা হবে। তাহলে এখানে তাহলে x1, এখানে x1 x2 x3, এটা মান কত, x1 মানে হলো x, x2 মানে হলো y, x3 মানে হলো z। সেম ভাবে x বার x বার 2 x1 বার x2 বার x3 বার, এটা মানে হলো r থিটা ফাই। এখন আমাদের বের করতে হবে মূলত কি a1 বারের মান, কারণ আমাদের বলছে যে গোলীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের কোভেরিয়েন্টের অংশসমূহের মানগুলো বের করতে, আমরা ধরে নিচ্ছি a1 a2 a3, সেই জন্য আমাদের এই তিনটার মান বের করতে হবে। তাহলে এই সমীকরণে যদি আমি i এর পরিবর্তে 1 বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের a1 বারটা পাওয়া যাচ্ছে।
তাহলে আমরা সেই জন্য কি করব, এই 1 নং সমীকরণে i এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিব, 1 বসিয়ে দিব। তাহলে 1 বসিয়ে দিলে তাহলে এই দেখো এখানে i ছিল, এখানে 1 হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে, আর পি এর জায়গায় কিন্তু রয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। এখন আমরা জানি যে আমরা যদি পির মানটা আমাদের কত, 1 থেকে 1 2 3 এই 3 পর্যন্ত নেবে, তাহলে আমাদের পির মান এখন বসাতে হবে। তাহলে পির মান প্রথমে কত বসাবো, 1। তাহলে এখানে যদি 1 বসাতে, তাহলে এখানে 1। পরবর্তীতে আমাদের 2 বসাতে হবে, তাহলে 2 বসালে এখানেও কত 2, আর 3 বসালে এখানে হবে কি 3। এখন আমরা একটা কাজ করব, এটা সহজভাবে ক্যালকুলেশন করার জন্য, সেটা হলো যে আমরা প্রথমে মানটা বসাবো। খেয়াল করো যে এই জিনিসটাকে আমরা আরেকটা লাইন বেশি করবো এখানে, এটা তোমরা একটা লাইনটা লিখে নাও। এই অনটা আমরা বাইরে লিখবো, আর এই ডেল এক্স, এই যে এক্স ওয়ান মানে হলো কিন্তু এক্স, তাহলে আমরা এক্স লিখলাম। এখন এক্স বার ওয়ান মানে কিন্তু কি, এটা কিন্তু আর, তাহলে আমরা এখানে আর লিখবো। পরবর্তীতে এ টু আছে, এ টু বাইরে লিখবো। এখন এক্স এক্স স্কোয়ার এটা মানে হলো কিন্তু কি ওয়াই, আর নিচে এখানে এক্স ওয়ান বার এটা মানে তো আমাদের আর, এটা আমরা লিখছি। পরবর্তীতে এ থ্রিটা সামনে রাখবো, এবং এক্স কিউব এটা মানে হলো কিন্তু জেড, আর এই এক্স বার ওয়ান এটা মানে কিন্তু আমাদের আর আগের মতো। এখন আমাদের এ ওয়ানটা, এ ওয়ানের মানটা আমরা পাইছি, কিন্তু দেখো উপরে একটু খেয়াল করো, এই যে এ ওয়ানের মানটা পাইছি, এটা কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে এ ওয়ানের মানটা এটা এরকম ছিল, এ ওয়ান ডেল এক্স ডেল আর। তাহলে আমরা এ ওয়ানের মানটা আমরা এখানে লিখবো, এ ওয়ানের মানটা আমরা লিখলাম যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই। এখন এই জায়গায় আমরা মানটা একটু বড় করে করব বোঝার সুবিধার্থে। তাহলে ডেল ডেল আর এক্স এর মান কত, এক্স এর মান আমাদের খেয়াল করো, এক্স এর মান কিন্তু এই যে আমরা এখানে ধরেছি, এক্স মানে হলো আর কস সাইন থিটা কস থিটা সাইন ফাই। তাহলে আমরা আর সাইন থিটা সাইন ফাই, তাহলে আর এর সাপেক্ষে কিন্তু করতে হবে। তাহলে আর এর সাপেক্ষে করলে এই পুরোটুকু কিন্তু আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটা কি এসে পড়বে, সামনে এসে পড়বে। অর্থাৎ এটা হলো আমরা এখানে লিখি, এটা নিচের লাইনে হবে, আমি একসাথে এখানে করে দিচ্ছি, মানে লিখতে অসুবিধা সেই জন্য। তাহলে এখানে কি হবে, সাইন থিটা সাইন ফাই, আর আর এর সাপেক্ষে আর এর ডিফারেন্সিয়েশন হলো 1, এটা ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে কি পাওয়া যায়, এটা পাওয়া যায় আর স্কোয়ার সাইন কিউব আর হলো সাইন স্কোয়ার ফাই। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে আছে, তো যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে। দেখো তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, একটু দাঁড়াও, তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে যে আমরা এই মানটাই কিন্তু আমরা এখানে লিখেছি, এই যে এটা আমরা সামনে রাখবো, আর এটা আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসে। তারপরে সেম ভাবে আমরা আর এর সাপেক্ষে এটুকু যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে, সাইন থিটা সাইন ফাই। তাহলে এই যে সাইন থিটা সাইন ফাই, আর এই যে আমাদের এ টুটা, এ টু তো আমরা সামনে লিখবো। এরকম করে আমরা ক্যালকুলেশন গুলো করে নিব। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে, একটু লাইনগুলো বড় হয় এই টুটা, আর কিছু না। তাহলে পরবর্তীটা আমাদের এ থ্রি, এখানে কত ডেল, এখানে আমাদের হলো জেড ডেল আর, জেড এর কি করতে হবে, জেড জেড মানে হলো আর কস থিটা, আর কস থিটা। তাহলে এটাকে যদি আমরা ডেমনস্ট্রেশন করি আর এর সাপেক্ষে, তাহলে পাওয়া যাবে আর মাইনাস সাইন থিটা। এই মানটা কিন্তু আমরা এই যেখানে লিখে দেব। তাহলে এটা আমার দ্বিতীয় নাম্বার। তাহলে আমরা পরবর্তী স্লাইডটা দেখি, এখানে শেষ। দেখো এখানে, আচ্ছা তাহলে আমরা এটা করে নিয়েছি। এখন কি করব, আমাদের তাহলে সিম্পলি আমরা এটা ক্যালকুলেশন করে নিব। পরবর্তীতে এটা খেয়াল করো, এখন আমরা কি করব, সেম ভাবে আমরা
i ইকুয়াল 2 বসাবো, কেননা আমাদের a2 বার প্রয়োজন। তাহলে আমরা করে নিলাম, এই যে এখানে 2 এখানে 2 হয়ে যাবে, তাহলে x/2 মানে কিন্তু কি আমাদের এখানে থিটা, এটা হলো থিটা। এখন a1টা আমরা এটা সামনে রাখবো, আবার তারপরে আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। ঠিক আছে, আমরা যেভাবে করছি আমরা সেভাবে কি ক্যালকুলেশন করব। এখানে তোমার গুণ করার প্রয়োজন নেই, এখানে যেরকম আছে আমাদের সেরকমই থাক, করলে আরো মানে সময় নষ্ট, আর এটা করার কোনো প্রয়োজন নেই। এখন আরেকটা আমাদের আছে i ইকুয়াল 3, তাহলে i ইকুয়াল আমরা 3 এখানে বসিয়ে দেব, তাহলে সেম ভাবে আমরা বাকি মানগুলো কিন্তু আমরা পাবো। তাহলে এখানে x/3 মানে কিন্তু আমাদের কি 5, কারণ r থিটা 5 ছিল, এটা হলো আমাদের কি x/3। তাহলে আমাদের 5 এর সাপেক্ষে কিন্তু করতে হবে, তাহলে এই 5 এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট কিন্তু এখানে থেকে যাবে, এবং cos 5 হলো মাইনাস সাইন, সেজন্য এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে। সেম ভাবে 5 এর সাপেক্ষে আমাদের এটুকু ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে r sin থিটা এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, সেজন্য r sin থিটা হয়ে গেল, আর sin 5 5 এর সাপেক্ষে sin 5 ডিফারেন্সিয়েশন হলো cos 5। আর এখানে আছে কত যা আছে আমাদের, সেটা কিন্তু আমরা আগে লিখে দেব। এখন এটা আবার 5 এর সাপেক্ষে এটুকু যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা পুরোটুকুই কিন্তু আমাদের 0 হয়ে যাবে, কারণ 5 এর সাপেক্ষে করতেছে, এখানে কিন্তু 5 বলতে কোনো কিছু নাই, সেজন্য এটার মান হলো 0। তাহলে এটাই আমাদের হলো মূলত অ্যান্সার। তাহলে আমরা তিনটার মান পাইছি, a1 বারের মান পেয়েছি, a1 বারের মান পেয়েছি, a2 বারের মান পেয়েছি, এবং a3 বারের মানও পেয়েছি। তাহলে এই তিনটাই হবে আমাদের কি মেইন অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী স্লাইডটা খেয়াল করি। সামথিং ইজ মিসিং, একটু দেখতে হবে। আচ্ছা, পরবর্তী যেটা অঙ্ক আছে আমার মনে হয় সেটা তোমরা পারবা, আমার হেল্প লাগবে না, কারণ এখানে দুইটা স্থানাঙ্কে আমাদের কি করতে হবে, আমাদের মূলত দুইটা স্থানাঙ্কে, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের মান দেওয়া আছে, আয়তাকার স্থানাঙ্কের মান দেওয়া আছে, এটা আমাদের কি করতে হবে, প্রথমে বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে, সেম আমরা যেভাবে করলাম সেভাবে, তারপর আমাদের কি গোলীয় স্থানাঙ্কে বের করতে হবে। একেবারে আমরা কি করব, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে বেলনাকার স্থানাঙ্কে আমরা প্রকাশ করব, তারপর আবার কার্টেসীয় স্থানাঙ্কে গোলকীয় স্থানাঙ্কে বের করতে হবে, অর্থাৎ এটা একটু বড় হবে। অর্থাৎ আমরা এখানে যে দুইটা পার্ট শিখলাম, দুইটা পার্ট একটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে এটা খুব কঠিন হবে না। যদি সমস্যা হয় তাহলে তুমি আমাকে নক করবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।